লেখক উজ্জ্বল সংযুক্তার ঘর জামাই। কথা নেই বার্তা নেই, হঠাৎ সজোরে এক চড় বসিয়ে অরুণিমা বলে ওঠে, কোথায় ছিলে এতক্ষণ? প্রথম রাতেও এত দেরি? তাহলে সারাটা জীবন কেমন করে তোমাকে নিয়ে চলবো বলো তো? এমনটা আশা করেনি সন্তোষ। ফুলশয্যার প্রথম রাতেই তাকে নববধূর হাতে থাপ্পড় খেতে হবে জানলে শ্বশুরমশাইয়ের সাথে বৌভাতের অনুষ্ঠানের শেষ বিষয়গুলো দেখার জন্য অনুরোধটা এড়িয়ে যেতে পারত। কিন্তু যখন সে নিজে জানত সারাটা বাড়ির আঙিনা থেকে ডাইনিং হল এমনকি বাগানের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, সেগুলোকে মানুষজনের সাথে মিশে কিছুটা শোভনীয় করার পরেই ফুলশয্যার ঘরে আসতে সময় পেয়েছিল। বৃদ্ধ শ্বশুরমশাইয়ের অনুরোধে সবকিছু মেটাতে অনেকটাই রাত হয়েছিল। তবুও অরুণিমার থেকে প্রথম রাতে এমন ব্যবহার মোটেই আশা করেনি সন্তোষ। কেবল সামান্য প্রতিবাদ করে বলে ওঠে, আমি কি নিজের ইচ্ছায় দেরি করেছি নাকি? তোমার বাবা যে দায়িত্বগুলো দিয়েছিলেন সেগুলো সম্পন্ন করেই আসতে। সন্তোষের কথার মাঝখানে হিংস্র সাপিনীর মতো হিস হিস করে বলে ওঠে অরুণিমা, এটা আমাকে বলে যেতে পারতে। তবে একটা কথা আজ থেকে কান খুলে শুনে রাখো, আমি জানি না এমন কোন কাজ করতে গেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সবসময় মনে রাখবে তুমি আমার দয়ার পাত্র। ঘর জামাই হয়ে এসেছো তুমি, ঘর নেই দৌড় নেই, রোজগার করার মুরদ নেই, খালি কার্তিক মার্কা চেহারাটা পেয়েছো। এর বেশি তোমার কিছু গুণ আছে বলে আমার তো মনে হয় না। কেবলমাত্র বাবা মায়ের জেদের কারণেই তোমাকে আমি স্বামী রূপে কেবল মেনে নিয়েছি। এবার ফুলশয্যা রাতের স্বামীর যা কর্তব্য সেটা করে আমায় উদ্ধার করো। বলেই রাগে গজগজ করতে করতে ফুলশয্যা সাজানো বিছানায় বসে পড়ে। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় সন্তোষ ভেবে কুল কিনারা পায় না এই কঠিন পরিস্থিতিতে তার কর্তব্য কি। প্রথম দিনের ফুলশয্যা রাতের প্রথম সাক্ষাতেই স্ত্রীর আচরণ এতটাই মধুর ছিল যে সেটাই বারংবার তার মানুষ দর্শনে ভয়ের সঞ্চার হয়ে আসছিল। এদিকে ভয়ও ছিল, যদি তেমন কোনো অন্যায় হয়ে যায় তাহলে অনন্যা সুন্দরী ললনার আবার কি প্রতিক্রিয়া হয়ে বসে সেটা ভেবেই। এয়ার কন্ডিশন রুমে থেকেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছিল। তথাপি ধীর পায়ে ফুলশয্যার বিছানার বিপরীত দিকে জড়সড় হয়ে বসে অপেক্ষা করতে থাকে। এটা ভেবে তাকে কি করতে হবে সেটা ভেবেই আতঙ্কিত হয়ে পড়ে। কয়েক দণ্ড বসেছিল সন্তোষ ফুলশয্যার বিছানার একটি কোণে। তখনই রীতিমতো ধমকের স্বরে নববিবাহিতা স্ত্রী গর্জে ওঠে, ফুলশয্যা রাতে স্বামীর কি কর্তব্য সেটা কি আমাকে শিখিয়ে দিতে হবে? লজ্জাবতী লতার মতো বিছানার এক কোণে বসে আছো কি করতে? এবার রীতিমতো আতঙ্কিত হয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে মৃদুস্বরে বলে, স্বামীর কি কর্তব্য সেটা তুমিই বুঝিয়ে দিলে উত্তম হতো। ততক্ষণে নববিবাহিতা স্ত্রী বলে ওঠে, বারে আমার স্বামী, কার্তিক মার্কা চেহারাটা নিয়ে কি করতে এসেছো একটা কুমারী মেয়ের বিছানায়? বলি কি তোমার ভিতরে পুরুষত্ব নামক জটিল পদার্থটা আছে না নেই নাকি? এটা কি তুমি জানো না আমাকে বুঝিয়ে দিতে হবে সবকিছু? ফুলশয্যার রাতে নববিবাহিতা স্ত্রীর এমন স্বভাবের কারণে ক্রমাগত আতঙ্কিত হয়ে উঠেছিল সন্তোষ। এমনটি মোটেও আশা করেনি। হ্যাঁ, সে বিয়ের আগে একবার মাত্র তার হবু বউয়ের সাথে সাক্ষাৎ করেছিল, তাও কয়েকটি মুহূর্তের জন্য। আসলে সন্তোষের নিজের পারিবারিক সম্পর্ক কেউ না থাকার কারণে এমন সম্পর্কে জড়িয়ে পড়তে বাধ্য হয়। খুব ছোটবেলা থেকে যাদের কাছে লালিত হয়েছিল তারা তার নিজের পিতামাতা ছিলেন না। কিছুটা বড় হওয়ার পরে জানতে পারে তাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছিলেন সেই পালিত পিতামাতা। সবকিছু জানার পরে নিজের অস্তিত্বের প্রমাণ খুঁজে বেড়াতে হয়েছিল তাকে দীর্ঘদিন যাবৎ। সন্তোষের মনে একটাই প্রশ্ন ছিল, তাকে পৃথিবীতে কারা এনেছিল? কিন্তু তাকে জন্ম দেওয়ার পরে তাকে কেন একা একা ছেড়ে চলে গেছিল তার রক্তের সম্পর্করা? তাহলে কি তারা কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল আর সে বেঁচে গেছিল আশ্চর্যজনকভাবে? নয়তো কি সে জারজ সন্তান ছিল, তার গর্ভধারিণী নিজের পেটের পাপ মনে করে রাস্তায় ফেলে চলে যায় সতীত্ব বজায় রাখতে? সেই সময় তার মনে এমন প্রশ্ন উঠেছে অসংখ্যবার, কিন্তু সঠিক উত্তর আজও পায়নি সে। তার লালন পিতা মাতাও তার সাথে বেশি দিন থাকেনি। মাত্র 8 বছর বয়স হতেই লালন পিতাকে হারিয়ে রাস্তায় আসতে হয়েছিল। লালন মায়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে শহরের বাজারের এক কোণে ঠিকানা হয়েছিল তাদের এক মাছ বিক্রেতার দয়ায়। লালন মাও বছর কয়েক পরে তাকেও ছেড়ে না ফেরার দেশে রওনা দেওয়ার পরে সম্পূর্ণ একলা হয়ে যায় সন্তোষ। সেই বাজারেই তার দিন কাটত যেমন তেমন ভাবে। আসলে সে ছিল বাজার কমিটির বিনা পয়সার কাজের মানুষ। খুব ছোট থেকেই সন্তোষের বাহ্যিক সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। যত বড় হয়ে উঠেছিল ততই অভাবের ভিতরেও তাকে দেখে অনেকে বিশ্বাস করতে পারত না
যে সে পথ শিশু সম্পূর্ণ নিরাশ্রয়ে দিন কাটাচ্ছে। সন্তোষের শারীরিক গড়ন ছিল এক কথায় অপূর্ব। সুন্দর শারীরিক গড়নের সাথে মুখে ছিল সবসময় একটা নির্মল হাসির ঝলক। গায়ের রং যেন সাহেবের মতো, এমন সন্তোষ ছিল সকলের প্রিয়। স্বভাবেও পেয়েছিল সকলকে নিমেষে আপন করে নেওয়ার গুণ। তাই বাজারের সকলের মুখে একটাই নাম অহরহ ঘোরাফেরা করত, সন্তু অথবা সন্তোষ। যে কোনো ব্যবসায়ীর নিকটে কিছুটা শ্রমদান করে দিলে তাকে বদলে যা কিছু হাতে পেত, তাতেই মহা আনন্দে আনন্দিত হয়ে মাথা ঝুঁকিয়ে বলে উঠত, কর্তামশাই, যখনই প্রয়োজন পড়বে হাঁক দেবেন, নিমেষে সন্তু এসে উপস্থিত হবে। অনেকে আবার সন্তুর শ্রম নিয়ে কিছু না দিলেও তার মনে কোনো ক্ষোভ অথবা অসন্তোষ প্রকাশ পেত না। কেউ আবার ভালোবেসে দুপুরের খাবারটা খাইয়ে দিলে আনন্দিত হয়ে উঠে তার অনেক কাজ করে দিত। এমনভাবেই বড় হয়ে উঠেছিল সন্তু অর্থাৎ সন্তোষ। যতই বড় হয়ে উঠছিল সন্তোষ, ততই তার রূপের সাথে স্বভাবের ভীষণ পরিবর্তন নজরে আসতে লেগেছিল সকলের নিকটে। অনেক ব্যবসায়ী ভাবতেন, এই সন্তানটি তাদের কেন হলো না? তাদের বাড়িতেও এমন একটি সন্তানের প্রয়োজন ছিল। কোথা থেকে পেল সন্তোষ এমন স্বভাব? এত অভাবেও নম্রভদ্র, অযথা কারো সাথে গলাবাজি করে কথা বলা তার স্বভাবের বিপরীত ছিল। অনেক বড় বড় পরিবার থেকে এসেছিল সন্তোষকে দত্তক নেওয়ার জন্য, কিন্তু সে নিজেই রাজি হয়নি কিছুটা বড় হয়ে যাওয়ার পরে। মাছ ব্যবসায়ী সুকান্তবাবু ছিলেন তার রক্ষক। সুকান্তবাবু তার হাতে প্রতিদিন 10টা টাকা তুলে দিয়ে বলতেন, সবার সাথে ভালো ব্যবহার করে যেটুকু পাস তাতেই তোর সারাদিনের খরচ চলে যাবে। এই 10 টাকাটা তোর হাত খরচার জন্য দিলাম। দুপুরে কোথাও খাবার না জুটলে আমার কাছে চলে আসিস। বাড়ি থেকে খাবার আসে আমার জন্য প্রতিদিন, তাতেই দুজনের হয়ে যাবে। সুকান্তবাবুকে নিজের সুরক্ষার চাদরে মুড়ে ফেলেছিল সন্তোষ। বাজারের সবথেকে বড় মাছ ব্যবসায়ী ছিল সুকান্ত ব্যানার্জি। তার নিজেরও বেশ কয়েকটি সন্তান ছিল, তাই সন্তোষকে নিজের সন্তান সম মনে করতেন তিনি। কিন্তু তাকে কিভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে সেটা বোঝাতেন। যখনই কোনো বিত্তশালী পরিবার থেকে সন্তোষকে দত্তক নেবার অভিপ্রায় জিজ্ঞাসাবাদ করতেন, তখনই সন্তোষ শরণাপন্ন হতো সুকান্তবাবুর নিকটে। নিজের মনের ইচ্ছা এটাই ছিল, এই বাজারের সকল ব্যবসায়ী তার নিজের মানুষ। কেউ দাদা, কেউ কাকা, কেউ আবার দাদু, তো কেউ ঠাম্মা। সন্তোষ ছিল সবার কাছে সমান। প্রতিটা মুহূর্তেই ডাক পড়তো, সন্তু কোথায় গেলি? যদি একবার আমার কাছে আসতে পারিস ভালো হতো। সন্তোষ ততক্ষণে উত্তর দিত, জেঠু একটু কাজ আছে, করেই তোমার কাছে আসছি। এমনভাবেই সন্তোষের দিনগুলো চলে যেত। সন্ধ্যার পরে মাছ বাজারে তাসের আড্ডা বসত মাঝরাত পর্যন্ত। তাদের কাছে ফাই ফরমাস করে দেওয়াতে রাতের খাবারটাও জুটে যেত তার। সন্তোষের স্বভাব এতটাই নরম ছিল যে অনেকে তাকে ঠকাতেও ছাড়ত না। কিন্তু তার মনে কোনোদিনও কোনো ক্ষোভ, অসন্তোষ ভাবের চিহ্নটুকু দেখা যেত না। পেটে পড়াশোনার বিদ্যা একেবারেই না থাকলেও হিসাব নিকাশগুলো কিন্তু করতে পারত। সুকান্তবাবু বলতেন, আমি তোকে কয়েকটা বই দিয়ে যাব, রাতে সময় পেলে পড়িস। একদম অকাট মূর্খ হয়ে থাকলে তোকে সবাই ঠকাবে। মিষ্টি হেসে সন্তোষ বলতো, কর্তামশাই, আমাকে ঠকিয়ে কার কি লাভ হবে আমি জানি না। আমার ঠকার তো কিছুই নেই, তাহলে আমি ঠকার দুঃখ কেন বহন করে বেড়াবো? সুকান্তবাবু নিজের কাছে ডেকে বলতেন, তোর মতো একটি সন্তান আমারও যদি হতো। আসলে সন্তোষের ব্যবহারটাই এমন ছিল, সবাইকে আপন করে নেওয়ার নির্মল সরল শুদ্ধ মন। এমন কটা ছেলের পাওয়া যায় আজকের দুনিয়ায়, এমনটা ভাবতেন সুকান্তবাবু। সেই সন্তোষ একটু একটু করে বড় হয়ে 24 বছরের হাট্টা খাট্টা একজন সুপুরুষ হয়ে উঠেছিল। সেই বয়সেও তার মনের সরলতাটা তেমনই ছিল। আসলে সুকান্তবাবুদের ব্যবসায়ী সংগঠনের ছত্রছায়ায় থাকার কারণে বাইরের অন্যান্য বদ সঙ্গগুলো থেকে অনেকটাই দূরে ছিল। ব্যবসায়ী সমূহ সকলে চোখে চোখে রাখত সন্তোষকে। তার ভালো মন্দ সবকিছু তাদের নজরে থাকত। তার শরীর খারাপ হয়ে গেলে তাকে দেখার লোকের অভাব হতো না। তবে সন্তোষের সেরকম রোগ অসুখে কোনোদিনও ভোগেনি। সম্পূর্ণ সুস্থ সবল একটি সুপুরুষ হয়ে উঠেছিল সে। হঠাৎ একদিন তার জীবনের মোড় ঘুরে যায়। একজন বৃদ্ধ ব্যক্তি তার উপর প্রায় নজর রাখতেন বেশ কিছুদিন থেকে। যখনই তিনি বাজারে আসতেন, বিনা দরকারেও সন্তোষের সাথে দুদণ্ড কথা বলে শান্তি পেতেন। মাসখানেক যাওয়ার পরে যখন তিনি জানতে পারেন যে সুকান্তবাবু তার কর্তামশাই, তাকে না জানিয়ে সন্তোষকে কোনো কাজেই লাগানো যাবে না। তাই একদিন তিনি ঠিক করলেন সুকান্তবাবুর সাথে আলাদাভাবে একটি মিটিং করার। সেই বৃদ্ধ ব্যক্তি একদিন সুকান্তবাবুর কাছে এসে বলেন, আপনার সাথে একান্তে আমার একটু আলোচনা ছিল। আপনার যখন সুবিধা হবে সেই সময়টা জানালে সেই সময় আমি উপস্থিত হব। সুকান্তবাবু মাছের দোকানদারি করতে করতে আশ্চর্য হয়ে বলেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মেসোমশাই।
আপনার কিসের প্রয়োজন যদি একটু ব্যাখ্যা করেন উত্তম হয়। স্নিগ্ধ হেসে বৃদ্ধ ব্যক্তি বলেন, অবশ্যই আপনার নিকটে আমার কিছু প্রার্থনা আছে। যদি আপনি সেটা মন দিয়ে শোনেন তবেই জানতে পারবেন। সুকান্তবাবু আনমনা হয়ে বলেন, আপনি সন্ধ্যায় চলে আসুন এই মাছবাজারে, সেখানেই আমাকে পাবেন এবং আলোচনাও করে নিতে পারবেন। এসবের থেকে বহু দূরে ছিল সন্তোষ। সে ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি তাকে নিয়ে বিষয়বস্তুর একটি আলোচনা হতে চলেছে। যথারীতি একদিন সন্ধ্যা উত্তীর্ণের পর একটি বিদেশি গাড়ি এসে মাছবাজারের এক কোণে দাঁড়ায়। সেখান থেকে নেমে আসেন সেই পৌর ব্যক্তি। সুকান্তবাবু সেখানেই ছিলেন। তাকে ডেকে নিলেন সেই বৃদ্ধজন। সুকান্তবাবু নিকটেই আসতে বলেন, আমার সহধর্মিনী গাড়িতেই বসে আছে, আপনি যদি ওই গাড়িতেই বসে কয়েকটি কথা শোনেন উত্তম হয়। সুকান্তবাবু খানিকটা আশ্চর্যজড়িত হয়ে বলেন, কি ব্যাপার বলুন তো? আপনারা যে প্রভূত ধনশালী ব্যক্তি সেটা আপনার গাড়ি দেখেই বুঝেছি। আমার সাথে একান্ত আলোচনা, একটু যদি খোলসা করেন ব্যাপারটা নিয়ে তাহলে ভালো হয়। বৃদ্ধ ব্যক্তি বলেন, আসুন না, গাড়িতে সব কিছু জানতে পারবেন। বলেই এগিয়ে যান ঝা চকচকে বিদেশি গাড়িটার দিকে। সামনেই ছিল সন্তোষ। সুকান্তবাবু কাছে ডেকে বলেন, তুই যা তো মধুর চায়ের দোকানে 2 কাপ স্পেশাল চা বানিয়ে ওই গাড়ির কাছে নিয়ে আসবি, সাথে কয়েকটা সিঙ্গাড়া আনিস। কথাটা বলেই সুকান্তবাবু গাড়ির দিকে পা বাড়ালেন। সুকান্তবাবু গাড়ির কাছে পৌঁছতেই ভেতর থেকে বৃদ্ধ ব্যক্তি দরজা খুলে ভেতরে আসতে বলেন। গাড়ির ভেতর তখন এয়ার কন্ডিশন চলছিল। বাইরে কিছুটা গরম থাকলেও ভেতরটা ছিল মনোরম পরিবেশ। গাড়িটির ভেতরে অত্যাধুনিক বসার ব্যবস্থা দেখে কিছুটা চমকে ওঠে সুকান্তবাবু। মনের ভিতরে নানান রকম প্রশ্ন আসতে শুরু করে। তখনই বৃদ্ধা ভদ্রমহিলা নমস্কার জানিয়ে বলেন, আপনার কাছে একটি বিশেষ প্রার্থনা নিয়ে এসেছি আমরা। আপনি ক্ষণিক শান্ত হয়ে বসে আমাদের কথা শুনলে ভালো হয়। সুকান্তবাবু গাড়ির চারিদিকটা দেখতে দেখতে বলেন, হ্যাঁ বলতে পারেন। এসে যখন পৌঁছালাম তখন আপনাদের বক্তব্য শোনা তো আবশ্যক। ক্ষণিক মৌন থেকে বৃদ্ধ ব্যক্তি বলতে শুরু করেন, আমরা অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আমাদের একটি মাত্র কন্যা, সে বর্তমান পূর্ণবয়স্কা। আমাদের প্রভূত ধনসম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। আমাদের ইচ্ছা একটি সুশীল, সুদর্শন, সম্পূর্ণ সুস্থ মানসিকতার ছেলেকে ঘর জামাই করার। উদ্দেশ্য এটাই। এমনই একটি ছেলে আপনার অধীনে আছে, তাকে আমি দীর্ঘদিন থেকে পরখ করে এসেছি। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে ছেলেটিকে আমি ঘর জামাই করতে রাজি আছি। কেবল রাজি নয়, মনের মধ্যে ঐকান্তিক ইচ্ছা এটাই আমাদের দুজনের। কেননা সন্তোষের ব্যবহার, তার সরল স্বভাব এবং নির্লোভ ব্যক্তিত্ব আজকালকার যুগের ছেলেদের ভেতরে পাওয়া প্রায় অসম্ভব। আমার একমাত্র সন্তান অসম্ভব সুন্দরী, কিন্তু অত্যাধিক জেদি প্রকৃতির। শিক্ষা দীক্ষা মোটামুটি, তারও ইচ্ছা বাড়িতেই সে থাকবে। যেহেতু সে বিবাহযোগ্যা হয়ে উঠেছে, আমাদের শেষ বয়সে তার একটা গতি করে দিয়ে যাওয়ার ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছে। আমাদের বিভিন্ন রকমের ব্যবসা আছে, এছাড়া পূর্বপুরুষের থেকে পাওয়া প্রচুর ধনসম্পত্তির মালিকানা। পরবর্তী সময়ে আমার একমাত্র কন্যারই হবে। এই সমস্ত বিষয় আশয়গুলো দেখাশোনার জন্য একজন নির্লোভ ব্যক্তির অত্যন্ত প্রয়োজন। তাই সন্তোষের উপর আমার নিজের সন্তুষ্টি আছে। এবার আপনি যদি অনুমতি দেন তাহলে ছেলেটিকে আমি ঘর জামাই করে বাড়ি নিয়ে যেতে পারবো। তার ভবিষ্যৎটাও উজ্জ্বল হয়ে উঠবে। বাকি জীবনটা বাজারের বিনা পয়সার কর্মচারী হয়ে থাকার থেকে এমন একটি জীবন যদি পায়, তাহলে কি তার ভবিষ্যতে একটা নিশ্চিন্ত আশ্রয় পাওয়ার অধিকার জন্ম নেবে। সুকান্তবাবু যতই শোনেন ততই আশ্চর্য হয়ে ওঠেন। সবকিছু শোনার পরে কি উত্তর দেবেন সেটাই ভেবে কুল কিনারা পান না। তথাপি অনেক বুদ্ধি খাটিয়ে বলেন, সন্তোষের মতন একটি পথের ছেলেকে আপনি আপনার বাড়ি জামাই করে নিয়ে যাবেন, এটা শুনে তো আমি আশ্চর্য হয়ে উঠেছি। এর আগে অনেকেই সন্তোষকে দত্তক নেওয়ার জন্য আমার কাছে এসেছিল, তখন সন্তোষ নিজেই রাজি হয়নি। তাই সবকিছু যে আমার ইচ্ছায় হয়ে যাবে এটা ভাবলে ভুল হবে। এই ব্যাপারে তার ইচ্ছাটাই আমার কাছে আগে। আমি এই ব্যাপারে সন্তুকে বুঝিয়ে বলবো। যদি রাজি হয়ে যায় তখন আগে কেমন করে পদক্ষেপ নেওয়া হবে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সুকান্তবাবু একান্তে সন্তোষের সাথে কথা বলেছিলেন, অনেক কিছু বুঝিয়ে বলেছিলেন তিনি। দেখ, একটা ভবিষ্যৎ তোরও আছে। সারাটা জীবন পরের গোলামি করে যাওয়ার থেকে একটা নিশ্চিত আশ্রয় পাবি। শ্রম সেখানেও তোকে দিতে হবে। এই পৃথিবীতে কেউ কোনোদিনও কাউকে বসে খাওয়ায়নি, তুইও বসে খাবার মানুষ নোস, এটুকু আমি বুঝে গেছি। তাই একটা নিশ্চিন্তে আশ্রয় তোর ভবিষ্যৎকে সফল করে তুলবে। তবে তোকে নিয়ে আমি একবার ওদের বাড়িটা দেখে আসব। আমার কয়েকজন বন্ধুদেরও নেব সাথে এবং তোকেও নেব সাথে। তুই সব কিছু বুঝে নেওয়ার পরে যদি সম্মতি দিবি তবেই আগে কথা বাড়াবো।
মাথা নিচু করে নখ খুঁড়তে খুঁড়তে সমস্ত কিছু শুনে গেছিল সন্তোষ। সবশেষে বলে, কর্তামশাই, আপনি যখন আছেন আমার কোনো চিন্তা নেই। আপনি নিশ্চয়ই আমার ভবিষ্যৎ ভালো হবে মনে করেছেন, তাই এই প্রস্তাব রেখেছেন। আমি যেখানে যাব কাজ করে খাবো, এটাই আমার নীতি। যেটা আপনি ভালো বুঝবেন সেটাই করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি আমার মাথার উপরে আছেন, আপনি দেখে বুঝে নেবেন, তাহলেই হবে। সন্তোষের সাথে কথা বলে সুকান্তবাবু জানিয়ে দিয়েছিলেন সেই বৃদ্ধ দম্পতিকে। ওনারাও দেরি করেননি তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে। একদিন সুকান্তবাবু সন্তোষের সাথে খুব পরিচিত কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বৃদ্ধ দম্পতির আলিশান বাংলোতে পৌঁছে গেলেন সন্ধ্যার কিছুটা পূর্বে। তাদের দেখেই বয়স্ক ব্যক্তিজন অত্যন্ত খুশি হয়ে আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনারা সকলে এসেছেন, এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। তবে আমার পরিচয়টা দেওয়া যাক সকলের সামনে। আমার নাম বিদ্যাধর দাশগুপ্ত, আমার স্ত্রীর নাম মহিমা দাশগুপ্ত এবং একমাত্র কন্যার নাম অরুণিমা। আপনারা সকলে এসে আসন গ্রহণ করুন, তারপরে সকলের সামনে সবকিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সুকান্তবাবুর সাথে যারা এসেছিলেন তারা সকলেই মাছ ব্যবসায়ী কিংবা অন্য কোনো ব্যবসার সাথে সংযুক্ত। বিদ্যাধর মহাশয়ের আলিশান বিরাট বাংলোর ডাইনিং রুমে এসে বসাতে সকলের চোখ কপালে উঠেছিল, কারণ তারা প্রায় সকলেই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। অত্যন্ত বহুমূল্যবান সোফাতে বসতে গিয়ে খানিকটা সংকোচ বোধ করেন। তাদের সংকোচের কারণ দেখে বিদ্যাধর মশাই বলে ওঠেন, আপনারা মোটেই সংকোচ করবেন না, আরাম করে বসুন। যদি এমনভাবে সংকোচ করেন তাহলে আমারই খারাপ লাগবে। বিদ্যাধর মশাইয়ের কথা শুনে সুকান্তবাবু বলে ওঠেন, আসলে কি বলুন তো, আমাদের ভেতরে সকলেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, তাই আপনার জমিদারের মতন মহল দেখে সকলেই একটু ঘাবড়ে গেছে। ঠিক আছে, আমরা বসছি, আপনি চিন্তা করবেন না। সুসজ্জিত বিশাল ডাইনিং হলের চারিদিকটা ছিল দেখার মতো। সুকান্তবাবুর সাথে তার বন্ধুরা সেই ডাইনিং হলটার চারিদিকটা দেখতে দেখতে আশ্চর্য হয়ে উঠেছিলেন। সন্তোষের ভাগ্য তাকে কোথায় পৌঁছে দিয়েছে এটা ভেবে অনেকের মনে নানা রকম প্রশ্ন জন্ম নিতে শুরু করে। সুকান্তবাবু আজকে সন্তোষকে সুন্দর পোশাক পরিয়ে এনেছিলেন। হালকা গোলাপি রঙের শার্টের সাথে মানানসই কালো রঙের প্যান্ট। খুব মানিয়েছিল এমন পোশাকে সন্তোষকে। পায়ে অবশ্য একটা রেডিমেড জুতোরও ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। সেই কম দামি পোশাকে সকলের থেকে আলাদাই নজর কেড়েছিল সন্তোষের ব্যক্তিত্বকে। সুগঠিত সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিল সে। যে কোনো পোশাকেই তার সৌন্দর্য যেন ফেটে বেরোচ্ছিল। আজকে তাকে অতিরিক্ত হ্যান্ডসাম লাগছিল। এমনিতে সাহেবের মতো সুদর্শন তার উপরে পরিপাটি করে পোশাক গড়তে অতিরিক্ত নজর কেড়েছিল সন্তোষের ব্যক্তিত্বকে। সুগঠিত সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিল সে। যে কোনো পোশাকেই তার সৌন্দর্য যেন ফেটে বেরোচ্ছিল। আজকে তাকে অতিরিক্ত হ্যান্ডসাম লাগছিল। এমনিতে সাহেবের মতো সুদর্শন তার উপরে পরিপাটি করে পোশাক পরাতে অতিরিক্ত নজর কেড়েছিল। বিদ্যাধর মশাই অপলক নয়নে তাকিয়েছিলেন সন্তোষের দিকে। খানিকটা লজ্জিত হয়ে সন্তোষ মাথা নিচু করে এক কোণে বসে থাকে। ঠিক তখনই বিদ্যাধর মশাই তার কাছে এসে বলেন, বাবা, তুমি কি অপ্রস্তুত বোধ করছো নিজেকে? কোনো প্রকার লজ্জা পাওয়ার আবশ্যক নেই। নিজের কানে এবং নিজের চোখে সবকিছু দেখার পরে তুমি যেটা নির্ণয় নেবে সেটাই হবে। বিদ্যাধর মশাইয়ের কথায় সন্তোষ উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে বলে, আমি ভালো আছি। আপনি কিছু মনে করবেন না, কর্তামশাই আছেন, তিনি সবকিছু বুঝে নেবেন। আপনি নিশ্চিন্তে আসন গ্রহণ করতে পারেন। সন্তোষের গুছিয়ে কথা বলাতে আপ্লুত হয়ে ওঠেন বিদ্যাধর মশাই। সন্তোষের দুটি হাত ধরে বলেন, বাবা, তুমি যদি আমাদের আশা পূর্ণ করো তাহলে আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমাদের যা বয়স হয়েছে, কতদিন এই পৃথিবীতে আছি সেটাই এখন দেখার। সবার সাথে কথাবার্তার মাঝে দুজন পরিচারিকা নানাবিধ আহার এবং পানীয়র সাথে পৌঁছে সকলের সামনে রাখতেই বিদ্যাধর মশাইয়ের সহধর্মিণী সেখানে উপস্থিত হয়ে সকলকে সম্বোধন করে বলেন, প্রথমে নমস্কার জানাই দাশগুপ্ত ভিলাতে আপনাদের পায়ে ধুলো পড়ার জন্য। এবার সকলেই সামান্য জলপানের ব্যবস্থাতে অংশগ্রহণ করতে করতে বার্তালাপ শুরু রাখলে ভালো লাগবে। ততক্ষণে উপস্থিত যারা ছিলেন তারা প্রতি নমস্কার জানিয়ে সম্ভাষণ করে আসন গ্রহণ করতে করতে সুকান্তবাবু বলেন, এ কি করেছেন? এত আয়োজনের কোনো প্রয়োজন ছিল নাকি? সামান্য চা বিস্কুট এই হয়ে যেত। সুকান্তবাবুর কথার মাঝখানেই বিদ্যাধর মশাই বলে ওঠেন, এটাই দাশগুপ্ত ভিলার রীতি চলে আসছে দীর্ঘদিন থেকে। কোনো অতিথি আসলে এই সামান্য জলপানের সাথে অভ্যর্থনা জানানোতেই আমাদের খুশি। তাই অযথা চিন্তা না করে জলপান গ্রহণ করুন।
তার সাথে কথাও হতে থাকবে। এরপরে আর কারোর কিছু বলার থাকে না। জলপান করতে করতে সুকান্তবাবু বলেন, আচ্ছা বিদ্যাধর মহাশয়, একটা কথা বুঝতে পারছি না, আপনারা এত বিত্তশালী পরিবার হয়ে সন্তোষের মতো একটি অনাথ ছেলেকে আপনাদের কি করে পছন্দ হলো? আপনি তো জানেন সন্তোষের সন্তোষজনক কোনো বংশ পরিচয় নেই। সে নিজেও জানে না তার পিতামাতা কে ছিলেন, তার জন্মস্থান কোথায়, কি বা তার জাতি ধর্ম, কিছুই তো সে নিজেই জানে না। এত কিছু জানার পরে তাকে আপনারা নিজের একমাত্র মেয়েকে তার হাতে তুলে দেবেন? তাছাড়া এত বিষয় আশায় ব্যবসা বাণিজ্যর দায়িত্ব তুলে দিয়ে গিয়ে যদি ভুলচুক হয়ে যায় তার, তখন তো সে আপনাদের কাছে অপরাধী হয়ে যাবে। আপনারা কিছুদিন ভালো করে চিন্তাভাবনা করে দেখুন, তারপরে না হয় আগামী পদক্ষেপ নেওয়া যাবে। সুকান্তবাবু কথার শেষে বিদ্যাধর মশাই বলে ওঠেন, দেখুন সুকান্তবাবু, আমি ব্যবসায়ী মানুষ, হিরেমতি মাণিক্য পরখ করতে করতে শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। তাই কোনটা আসল কোনটা মেকি সেটা পরখ করার দৃষ্টি ঈশ্বর আমাকে দিয়েছেন। তাই আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি তার থেকে পেছনে ফিরে তাকানো অসম্ভব। হ্যাঁ, যদি আপনারা কিংবা সন্তোষ পিছিয়ে যাবেন তখন আমরা নিরুপায়। কথাবার্তার মাঝে জলপান তখন শেষের দিকে। তখনই বিদ্যাধর মশাইয়ের স্ত্রী নিজের একমাত্র মেয়েকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়ে বলেন, এই আমাদের একমাত্র কন্যা অরুণিমা, এখন তার বয়স 21 বছর। আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে করতে পারেন। অরুণিমা সেই বিশাল ডাইনিং রুমে প্রবেশ করতেই সকলে স্তম্ভিত হয়ে ওঠে। এত রূপবতী কন্যা যে তার উপস্থিতিতেই চারিদিকটা একটা স্নিগ্ধ বাতাবরণের পরিবেশ সৃষ্টি হয়। কারোর মুখে কোনো কথা ছিল না, সকলেই মুগ্ধ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছিল। ক্ষণিক পরে সুকান্তবাবু বলেন, মা, একটু দৃষ্টি উঠিয়ে দেখে নিতে পারো, যে ছেলেটির সাথে তোমার পরিণয় হতে চলেছে তাকে প্রয়োজন হলে দুজনে একান্তে কিছুক্ষণ সাক্ষাৎ করে দুজনে দুজনকে কিছুটা হলেও বুঝতে পারতে। ততক্ষণে অরুণিমা মিষ্টি হেসে বলে, আমার কোনো আপত্তি নেই, তবে এখানে থেকে দেখেই আমি বুঝতে পেরেছি উনি আমার জন্য উত্তম পুরুষ। বাকি বাবা মা যেটা ভালো বুঝবেন আমি সেটাই মেনে নেব। অরুণিমার কথা শেষ হতেই তার মা বলে ওঠেন, ডাইনিং রুমে পাশেই একটা ছোট্ট কক্ষ আছে, মা তুই সন্তোষকে সেখানে নিয়ে যা, দুজনে কিছুক্ষণ কথা বলে আয়, তাহলে সন্তোষ কিছুটা ধাতস্থ হয়ে উঠবে। এখনও কেমন যেন সংকোচে জড়সড় হয়ে আছে ছেলেটি। মায়ের কথা শেষ হতেই অরুণিমা মিষ্টি হেসে সন্তোষের দিকে তাকিয়ে বলে ওঠে, লজ্জা পাওয়ার প্রয়োজন নেই, চলে আসুন আমার সাথে, পাশের ঘরেই যাব। কথাটা বলেই সন্তোষের দিকে হাত বাড়িয়ে দেয়। ততক্ষণে সন্তোষ রীতিমতো ঘেমে উঠেছিল। এমন পরিস্থিতির সম্মুখীন এর আগে কোনোদিন তাকে হতে হয়নি। তাই কিছুটা জড়তা কাটানোর চেষ্টা করে সুকান্ত বাবুর দিকে করুণভাবে তাকিয়ে থাকে। সুকান্ত বাবুই হেসে ওঠে, বলেন, যা সন্তোষ, তোর হবু বউয়ের সাথে সাক্ষাৎ করে আয়, পরে তো তোকে এখানে এসে থাকতে হবে, তাই লজ্জা ছেড়ে উঠে যা। দেখ মেয়েটি তোকে আহ্বান জানাচ্ছে, যা, দেরি করিস না। অবশেষে কিছুটা সাহস সংগ্রহ করে উঠে দাঁড়িয়ে বলে, এর কি কোনো প্রয়োজন ছিল? যা কিছু ব্যবস্থা সকলের সামনেই হলেই ভালো হতো না? ততক্ষণে অরুণিমা মিষ্টি হেসে বলে ওঠে, এই যে আপনি লজ্জা ছাড়ুন তো, আমারও কিছু জিজ্ঞাসা করার আছে আপনাকে, সেগুলো কি সবার সামনে হয় নাকি? আসুন আমার সাথে। কথাটা বলেই এগিয়ে যেতে শুরু করে অরুণিমা। এদিকে সন্তোষ সবার দিকে করুণ চোখে তাকাতে তাকাতে অরুণিমার পেছনে যেতে থাকে। ওদিকে সাথে যারা এসেছিলেন তারা মুখ টিপে নিজেদের হাসি দমন করে যাচ্ছিলেন সন্তোষের কাণ্ড দেখে। সন্তোষে যে এতটা নার্ভাসনেস ফিল করতে পারে সেটা বুঝেই হাসি থামানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন। পরিবেশটাকে স্বচ্ছন্দ করতে বিদ্যাধর মশাই বলে ওঠেন, এটা ঠিকই হলো, দুজনে কিছুটা সময় একান্তে কথা বলে স্বচ্ছন্দ বোধ করবে। সুকান্তবাবু বলেন, আপনার এত সুন্দরী কন্যা এত স্মার্ট হয়ে সে কি সন্তোষের মতো একটি অনাথ ছেলেকে নিজের জীবনসাথী রূপে মেনে নেবে? আমার তো দ্বন্দ্ব হচ্ছে মনে। ততক্ষণে বিদ্যাধর মশাই বলে ওঠেন, আমার মেয়েটি খুবই স্মার্ট, তবে কি জানেন, একটু জেদি প্রকৃতির। যেটা তার মনে স্থান পেয়ে যাবে সেটাকে নিজের করতে চেষ্টা করে। আসলে ছোটবেলা থেকে অত্যন্ত আদরে মানুষ হয়েছে, তো তাই এমন স্বভাবের হয়ে গেছে। তার উপরে কোনো কিছুতে অভাব নেই, এটাই একটা কারণ। সুকান্তবাবু বিচক্ষণ ব্যক্তি, তার নজর থেকে সবকিছু লুকিয়ে যাওয়া অতটা সহজ নয়। অনেক কিছুর পরখ করে তার মনে হলো কিছু তো একটা গোপন করে যাচ্ছেন এই দাশগুপ্ত পরিবার। যেটা সহজে সবার চোখে দেখাতে চাইছেন আসলে সেটা নয়। উজ্জ্বল প্রদীপের নিচের অন্ধকারের স্পষ্ট ছায়া তিনি দেখতে পারছিলেন। তার শঙ্কিত মনে বারবার কিছু একটা গোপন করার সন্দেহ ঝলক দিয়ে চলে যাচ্ছিল। যতটা সহজ সব কিছু হয়ে যাচ্ছিল তেমনটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু মুখে সেটা প্রকাশ না করে ভাবেন, দেখাই যাক না আগে কি হয়। তবে সন্তোষের মতো একটি অনাথ ছেলের ভবিষ্যতে যে স্থায়ী হয়ে যাবে এতে নিশ্চিন্ত তিনি। একটা অনাথ ছেলের ভবিষ্যৎ নতুন করে চলতে শুরু করবে, এটাই তো অনেক বড় পাওনা। তার উপরে এত সুন্দরী মেয়েকে স্ত্রী রূপে পাওয়ার ভাগ্য কজনের থাকে? আর কিছু না হোক, রাজকন্যার সাথে
রাজত্ব সন্তোষের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। এদিকে পাশের রুমে দুজনেই প্রবেশ করতে অরুণিমা সামনের সোফাতে বসতে বলে, নিজের তার বিপরীত দিকে সোফাতে বসে বলে, আপনি এত লজ্জিত বোধ করছেন কেন? আমি বাঘ না ভাল্লুক? বলে খিলখিল করে হেসে ওঠে। তখনও সন্তোষের জড়তা বোধ কমেনি। কি বলবে সেটাই কি বুঝে উঠতে পারেনি। তবুও খানিকটা জড়তা কাটিয়ে বলে ওঠে, আসলে কি বলুন তো, আমি এর আগে কোনো মেয়ের সামনে এমনভাবে একান্তে বসে কথা বলিনি, তাই। ততক্ষণে হেসে উঠে কিঞ্চিত কটাক্ষ করে অরুণিমা বলে ওঠে, আচ্ছা একটা কথা বলুন তো, আমাকে আপনার পছন্দ হয় স্ত্রীরূপে? আমি কি আপনার স্ত্রী হওয়ার যোগ্য পাত্রী? এই প্রশ্নের সন্তোষ নিজের খেই হারিয়ে ফেলে। লজ্জিত হয়ে বলে ওঠে, কি যে বলেন না আপনি, এত সুন্দরী, তার উপরে এত ধনী পরিবারের একমাত্র কন্যা, আমার মতো একটি অনাথ ছেলেকে আপনারা যে দয়াপূর্বক আশ্রয় দিতে চলেছেন, কেবল আশ্রয় নয়, জামাই করে নিয়ে আসতে চলেছেন, সেটা ভেবেই আমি আশ্চর্য হয়ে উঠছি। কোথায় আপনি হলেন আকাশের চন্দ্রমা, আর আমি হলাম ধরিত্রীর বুকে থাকা এক নিরাশ্রয় ব্যক্তি। পছন্দ অপছন্দ দেখা কিংবা ভাবার কোনো অধিকার আমার আছে বলে তো মনে হয় না। আমি নিজেকে ভাগ্যবান মনে করব যদি আমাকে নিজের জীবনের সাথে অটুট বন্ধনে বেঁধে রাখার জন্য ভেবে থাকেন। মিষ্টি হেসে অরুণিমা বলে ওঠে, আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, তার জন্য ধন্যবাদ। তাছাড়া নিজেকে এতটা ছোট মনে করেন কেন? একটা কথা বিশ্বাস করুন, আপনাকে আমার পছন্দ হয়েছে, এটা ভেবে ভবিষ্যতে আপনাকে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। এটা বলতে চাইছি, আপনি আমার কথা মতো চলবেন, তাতে দুজনেরই সুবিধা হবে। সন্তোষ অরুণিমার এই কথাগুলোর তাৎপর্য বোঝার চেষ্টা করেও বুঝতে পারে না। তবে তাকে যে অরুণিমার মতো সুন্দরী মেয়ের পছন্দ হয়েছে সেটা জেনেই অনেকটা সহজ হয়ে যায়। ঠিক তখনই অরুণিমা কিছুটা নিকটে এসে মৃদু হেসে বলে, একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব, খারাপ ভাববে না তো? নিজেকে খানিকটা সংযত করে সন্তোষ বলে, না না, খারাপ কেন ভাববো? আপনার মনে যা কিছু প্রশ্ন আছে করতে পারেন। আরও কিছুটা নিকটে এসে অরুণিমা বলে, আপনার এত সুন্দর চেহারা, মেধহীন বলিষ্ঠ অবয়ব, যে কোনো মেয়ে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। আসলে আপনার এমন কামদেবের মতো রূপ, যার রূপে আমি নিজেই ঘায়েল হয়ে পড়েছি, তাই প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছি। তবে বলছি, এর আগে কোনো মেয়ে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে কি? আর সেই মেয়ের সাথে আপনার আলাপ কত দূর এগিয়েছিল জানতে পারি কি? রীতিমতো বিষমকে চমকে উঠে সন্তোষ বলে ওঠে, কি যে বলেন না, জীবনেই প্রথমবার আমি কোনো মেয়ের সামনে বসে কথা বলছি। ভগবান শ্রীকৃষ্ণই জানেন সবকিছু। ছোট থেকে নিজেকে অনাথ পেয়েছি, পেটের আহার জোগাড় করতে দিন চলে যায় আমার। বাজারের একটা গোডাউনে আমার রাতের ঠিকানা। বাকি দিনটা সকলের ভাই ফরমাস খেটে পেট ভরে যায়। কোনোদিন মনের সামান্য কোণে কোনো মেয়ের স্বপ্ন দেখার সুযোগই আসেনি। তাই কেমন করে বলবো আমার কারোর সাথে প্রেম ভালোবাসা আছে অথবা হয়েছিল? আমি যেমনটা আপনার কাছে সব তুলে ধরলাম, এবার আপনি ভেবে দেখুন, এমন একটি অনাথ ছেলেকে নিজের জীবনসাথী রূপে নির্বাচিত করতে পারেন কি না? আসলে কি বলুন তো, আপনাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা নেই আমার। দেখুন, আপনি কিংবা আপনার বাবা মা হয়তো ভুল পদক্ষেপ নিচ্ছেন। আমি আপনাদের সংসারে এসে দাঁড়ালে হয়তো একদিন নিজেদের ভুল বুঝতে পারবেন। তার আগে সতর্ক হয়ে গেলে ভালো হতো না? অরুণিমা দু চোখ ভরে দেখে যাচ্ছিল সন্তোষকে। তার সাথে গুছিয়ে সুন্দরভাবে কথাগুলো শুনতে শুনতে মনে মনে ঠিক করে নিচ্ছিল তার আগামী দিনের কর্মসূচিগুলো। অরুণিমা বুঝে গেছিল সন্তোষ খাঁটি সোনা, তবে তাকে সে যেমন ইচ্ছা ব্যবহার করতে পারবে পরবর্তী বিবাহিত জীবনে। অন্য স্মার্ট শিক্ষিত ছেলে হলে তাকে বশ করতে তাকে অনেক বিড়ম্বনার সামনে হতে হতো। তার উপরে এমন সহজ সরল কামদেব মার্কা ছেলেকে যেমন খুশি নাচাতে পারবে, এটা ভেবে মনে মনে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। মনে মনে বাবার পছন্দের প্রশংসা না করে থাকতে পারে না। নিজের মনের ইচ্ছাগুলোকে বাস্তবায়িত হতে দেখে উল্লাসে কেঁপে কেঁপে ওঠে তার সমস্ত অবয়ব। মনে মনে ভাবে, তার মতো অত্যন্ত জেদি উগ্র স্বভাবের মেয়ের আগুনে শান্ত শীতল ধারা হয়ে আসতে পারে, তার জন্য কেবলমাত্র এই ছেলেটি সুযোগ্য। দুজনেই খানিকক্ষণ বার্তালাপের পরে একসময় সন্তোষ বলে ওঠে, এবার তাহলে ওদের কাছে যাওয়া যাক, কি বলেন? নিজের চিন্তার গহনে হঠাৎ বিঘ্ন সৃষ্টি হওয়াতেই কিছুটা রুষ্ট হয়ে উঠেও সংযত হয়ে সামলে নিয়ে বলে, এটা তো জানালেন না যে আমাকে আপনার পছন্দ হয়েছে তো? অরুণিমার মিষ্টি কণ্ঠস্বরে বিনম্র হয়ে সন্তোষ বলে ওঠে, আপনার যদি আমাকে মেনে নিতে অসুবিধা না হয় তাহলে আমারও আপত্তি নেই। কথাটা শুনেই এক প্রকার উচ্ছ্বসিত হয়ে সন্তোষের হাত ধরে বলে, থ্যাঙ্কস মাই ডিয়ার রোম্যান্টিক জেন্টেলম্যান, আপনার সাথে আমার খুব জমবে। মৃদু হেসে সন্তোষ বলে, সবকিছুই আপনার দয়ার উপরে নির্ভর করে। আসলে আপনি আমাকে মেনে নিয়েছেন, আমার জন্য এটাই যথেষ্ট। অরুণিমার ইচ্ছা তো হচ্ছিল আরও কিছুক্ষণ একসাথে থাকতে।
মনের ভিতরে কিছুটা হালচাল শুরু হয়ে গেছিল। অনেক কষ্টে সেই ইচ্ছাকে দমন করে বলে, চলুন যাওয়া যাক, তবে আমি বেশি দিন অপেক্ষা করতে রাজি নই। যত শীঘ্রই সম্ভব আপনি আমার জীবনের অহম অংশ হয়ে চলে আসলে খুব ভালো হয়। আপনাকে খুব মিস করব যতদিন না আপনি আমার না হয়ে যান, বুঝলেন মশাই? কথাটা শেষ করে সন্তোষের হাত ধরে এসে পৌঁছে যায় ডাইনিং রুমে। সেখানে তখন সকলে নানা রকম গল্পে মশগুল ছিলেন। এদের দুজনকে হাত ধরাধরি করে আসতে দেখে সকলে রীতিমতো চমকে ওঠেন। তাদের এটা বুঝতে অসুবিধা হয় না দুজনের ভেতরে এমন সম্পর্ক নিয়ে আর কোনো প্রকার জটিলতা নেই। দুজনকে দেখে বিদ্যাধর মশাই বলে ওঠেন, বাহ, দুজনকে খুব সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে একেবারে সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ। দুজনের দিকে তাকিয়ে পুনরায় বলেন, তাহলে দুজনের মধ্যে সমঝোতা হয়ে গেছে, এটাই তো তোমাদের দেখে মনে হচ্ছে। তবু তোমাদের মুখ থেকে সকলে শুনতে চায়। প্রথমেই অরুণিমা মিষ্টি হেসে বলে ওঠে, আমার তো একদম পছন্দ, আমার মনের মতো জীবনসাথী হয়ে উঠবেন সন্তোষবাবু। অরুণিমার দিকে সলজ্জভাবে তাকিয়ে সন্তোষ বলে, এনার ইচ্ছাতেই আমার সম্মতি, এর বেশি কিছু বলার নেই আমার। ততক্ষণে সুকান্তবাবু বলেন, তাহলে আজকে আমরা উঠি, কি বলেন? ততক্ষণে ব্যতিব্যস্ত হয়ে বিদ্যাধর মশাই বলে ওঠেন, এখনই যাবেন নাকি? রাতের খাবারের ব্যবস্থা শুরু হয়ে গেছে, একদম রাতের আহার শেষ করে ফিরবেন। ততক্ষণে বিয়ের ব্যবস্থা নিয়ে আলোচনাটা শেষ করে নিলে ভালো হতো না? সুকান্তবাবু বলে ওঠেন, না না, আজ আর সময় নেই, ওদিকে অনেক কাজ পড়ে আছে, আর একদিন এই বিষয়ে আলোচনা করতে হবে। আজকে অনুমতি দিলে উত্তম হয়। সেদিনের মতো সুকান্তবাবুরা দাশগুপ্ত ভিলার থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। যেতে যেতে সকলেই সন্তোষের ভাগ্য নিয়ে আলোচনা করতে করতে ফিরতে থাকেন। সকলের মুখে একটাই আলোচনা, দেখো কপাল কাকে বলে। একটা নিরাশ্রয় অনাথ ছেলের জীবনে এমন পরিবর্তন ভাবা যায় না। যাই হোক, সন্তোষের একটা পাকাপাকি ঘর পরিবারের হিল্লে হয়ে আমাদেরও মন ভালো হয়ে গেল। সন্তোষরা চলে যাওয়ার পরে অরুণিমা বাবা মাকে বলে, এতদিনে একটি মনের মতো মানুষকে আমার জন্য খুঁজে পেয়েছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। বিদ্যাধর বাবু বলে ওঠেন, এটা ঠিক যে সন্তোষ একজন সরল সহজ স্বভাবের অনাথ ছেলে, কিন্তু তুই কান খুলে শুনে রাখ, এই ছেলেটির সাথে এমন কোনো অসংযত ব্যবহার করিস না যাতে তোর ভবিষ্যতে পুনরায় কোনো দুর্যোগ নেমে আসে। সেবারে যে দুর্যোগ তৈরি করেছিলি সেখান থেকে তোকে বাঁচিয়ে আনতে লক্ষ লক্ষ টাকা জলের মতন ছড়াতে হয়েছে, না হলে এতদিন তোকে জেলের ভাত খেতে হতো। নিজেকে সংযত করে রাখার চেষ্টা করিস, আমরা সারা জীবন তোর পাশে থাকবো না, সন্তোষকে নিয়েই তোকে বাঁচতে হবে, সেটা মনে রেখেই তার সাথে তেমনভাবে ব্যবহার করিস। বাবার মুখে কিছু না বললেও নিজের ভুলের কথা ভেবে এগিয়ে যায় নিজের আলিশান কক্ষের দিকে। সেখানে এসে নিজের শরীরটাকে ছুঁড়ে ফেলে নরম বিছানায়। কয়েক মুহূর্তের মধ্যে বিগত দিনগুলি স্মৃতিতে ফিরে যায় সে। তার পড়াশোনা বন্ধ হওয়ার কারণ যে অনেক। উচ্চ মাধ্যমিকে অনার্স পেয়ে বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের জন্য ব্যাঙ্গালোর যায় সে। সেখানে নিজের ইচ্ছামতো একটি ফ্ল্যাট ভাড়া করে পড়াশোনা করতে শুরু করে। মাস দুয়েকের ভেতরে তার সাথে আলাপ হয় উল্লাসের। শান্তশিষ্ট নিরীহ উল্লাস ছিল অত্যন্ত মেধাবী। প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিল এই মেধাবী সন্তানটি। পরিবার ছিল অত্যন্ত অভাবী। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াতে তার উপরে গরিব পরিবারের অনেকটাই আস্থা ছিল। সে একদিন পড়াশোনা করার পরে চাকরি পেয়ে সকলের দুঃখ মোচন করবে, কিন্তু তার জীবনে নেমে এসেছিল বিভীষিকার মতো অরুণিমার ছায়া। কলেজের প্রথম সপ্তাহে আলাপ হয়েছিল তার সাথে। সেদিন থেকে মনের ভিতরের অশান্ত আকাঙ্ক্ষাগুলো জেগে উঠেছিল। এমনিতেই ছোটবেলা থেকে তার স্বভাব ছিল উগ্র ধরনের। যেটা তার পাওয়ার ইচ্ছা হতো সেটা পাওয়ার জন্য যা কিছু করার করে ফেলত নিমেষে। যদি ইচ্ছা মতো সেই বস্তুটি সে না পেত তাহলে রণচণ্ডী মূর্তি ধরতেও পিছিয়ে যেত না। উল্লাসের সাথে আলাপ হওয়ার পরেই যৌবনের ইচ্ছাগুলো জাগ্রত হয়ে উঠেছিল। বন্ধুত্বের আড়ালে নিজের কুপ্রবৃত্তিগুলো উস্কে দিতে প্রত্যয় হয়েছিল। অরুণিমার যৌবনের শুরুতে স্কুলের বান্ধবীদের সাথে একান্তে অস্বাভাবিক যৌন ক্রিয়ায় মত্ত হয়ে উঠেছিল। বাধা দেওয়ার কেউ ছিল না আশেপাশে। মা বাবা স্বাধীনতা দিয়ে রেখেছিল, তার সুযোগ নিয়ে স্কুলের পড়াশোনা থেকে যৌনতা নিয়ে বেশি খুশি থাকত সে। তার সাথে কিছু এমন বান্ধবী মহলের বন্ধুত্ব হয়েছিল, তারা শিক্ষার থেকে নীল ছবির সাথে মদিরা পানি আসক্ত হতে বেশি পছন্দ করত। কোনো রকমে স্কুলের পড়া শেষ করে নিজের শহর ছেড়ে এত দূরে আসার পরে মনের কুপ্রবৃত্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল। আসলে অরুণিমা অল্প বয়সেই অত্যাধিক স্বাধীনতা পেয়ে থাকার কারণে বিপদগামী হয়ে গিয়েছিল।
ঠিক তখনই উল্লাসের মতো একটি নিরীহ ছেলে তার শিকার হয়ে ওঠে। একা রুমে থাকতে থাকতে পড়াশোনার ফাঁকে বেশি সময় দিত নীল ছবির জগতে। একান্তে থাকার সময় নিজের শরীরের সাথে নিজেই অসামাজিক আচরণে তৃপ্তি খুঁজে বেড়াতো, কিন্তু সেই অসামাজিক ক্রিয়াতেও তার তৃপ্তিতে মন ভরে উঠত না। ঠিক সেই সময় উল্লাসকে পেয়ে যায়। মনের অতৃপ্ত বাসনাগুলো চরিতার্থ করার সাধন পেয়ে গেছিল। এমনিতে অরুণিমা অত্যন্ত আকর্ষণীয় যুবতী। যে কেউ একবার তার সান্নিধ্যে এসে যেত, সে তার থেকে পেছনে সরে যেতে পারত না। অরুণিমার প্রতিটি অঙ্গ কথা বলতো। নাক, নকশা, মুখশ্রী এতটাই সুদর্শনা ছিল, তার সাথে বন্ধুত্ব করার জন্য অনেকে লালায়িত হয়ে উঠত। মনের দিক থেকে অত্যন্ত চালাক থাকার কারণে সে বন্ধুত্ব বেছে বেছে নিতে শুরু করে। তবে প্রিয় বন্ধু কেবলমাত্র উল্লাসী ছিল। অতিরিক্ত স্মার্ট ছেলেরা তার পছন্দের বাইরে ছিল। কিছুটা সহজ সরল বোকা টাইপের ছেলেই তার পছন্দের প্রথম তালিকায় থাকত। উল্লাসী ছিল তার মনের মতো বন্ধু, একদম নিরীহ সরল সহজ সন্তান। তাকে পরিচালনা করতে বেগ পেতে হয়নি অরুণিমাকে। তার সাথে দেখিয়েছিল সে অর্থের প্রাচুর্য। মাঝে মধ্যে নিয়ে যেত কোনো আলিশান হোটেলে, সেখানে রাতের খাবার খেয়ে দুজনে বাড়ি ফিরত। প্রয়োজনে অপ্রয়োজনে উল্লাসকে নানারকম উপহার দেওয়াতে তাকে সহজে আরও কাছে পেয়েছিল। শিকারকে কেমনভাবে বশে আনতে হয় সেগুলো রপ্ত করেছিল ইংরেজি অ্যাডাল্ট ফিল্ম দেখে। ধীরে ধীরে উল্লাসকে নিজের প্রতি আকর্ষিত করে তুলেছিল, আর সেখান থেকে একটু একটু করে শুরু হয় শারীরিক মেলবন্ধন। তার সাথে নিজের ইচ্ছা মতন যৌন অভ্যেসগুলো চালিয়ে যেতে পারবে সেটা ভেবেই উল্লাসকে টার্গেট করেছিল সে। কেবল নীল ছবিতে সন্তুষ্ট থাকতে পারেনি সে, তার সাথে জুড়েছিল ড্রাগের মারণ নেশা। উশৃঙ্খলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল সে। তার একান্ত কামনা ছিল প্রতি রাতে পুরুষের সান্নিধ্য। অল্পতে সন্তুষ্টি তার ডায়েরিতে লেখা ছিল না। ঠিক তখনই উল্লাস তার সান্নিধ্যে আসে। প্রথম উল্লাসের মনে হয়েছিল এটাই চরম সুখ। একটা উন্মুক্ত নারী শরীরের আবেদনে সাড়া দিতেই হয়েছিল তাকে সব প্রণোদিত হয়ে। অরুণিমার উন্মুক্ত যৌবন তার কাছে ছিল স্বর্গের হাতছানি। এটা ভুলে গেছিল সে একটি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে এসেছে উচ্চ শিক্ষার জন্য। তার উপরে গরিব পরিবারের মানুষগুলো কতটা নির্ভরশীল সেটা ভুলতে বসেছিল উল্লাস। বেশ কয়েক মাস ধরে চলছিল তাদের দুজনের ভেতরের শারীরিক রহস্য, যে ক্রিয়া দুজনেই মত্ত হয়ে উঠত সবকিছু ভুলে। দুজনেই সমানভাবে তৃপ্ত হয়ে উঠেছিল, কিন্তু বেশি দিন সেই পরিস্থিতি চলতে পারেনি। উল্লাস নিজের অক্ষমতার শিকার হয়েছিল। তারপর থেকে সে পিছিয়ে যেতে শুরু করে, আর সেখান থেকে দুজনের ভেতরে দূরত্ব তৈরি করার চেষ্টা করে উল্লাস। সেটাই মেনে নিতে পারেনি অরুণিমা। প্রায় প্রতিদিন কয়েকবার সঙ্গমে লিপ্ত হয়ে নিজের দুর্বলতার অনুভূতি হতেই অরুণিমার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছিল। আর এটাই স্বাভাবিকভাবে নিতে পারেনি অরুণিমা। ঠিক এমন সময় অতিরিক্ত নানা রকমের প্রলোভন দিয়েও যখন তাকে নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারল না, এই কারণ তো ছিলই, তাছাড়া শারীরিক তৃপ্তির থেকে বঞ্চিত হয়ে উঠেছিল ক্রমশ, তখনই একদিন হিংস্র হয়ে ওঠে। একদিন দুজনে মিলিত হওয়ার মুহূর্তে তাকে সন্তুষ্ট না করতে পারার কারণে হিংস্রতার চরম পর্যায়ে পৌঁছেছিল সে। প্রথমে একবারের পরে যখন দ্বিতীয়বার আমন্ত্রণ জানিয়েছিল, তখনই উল্লাস নিজের অপারগতা স্বীকার করে, আর সেই মুহূর্তে আগে পেছনে কিছু না দেখে উগ্রতার চরম পর্যায়ে পৌঁছে সামনের টেবিলে রাখা খালি বিয়ারের বোতলে প্রহার করে উল্লাসের মাথা লক্ষ্য করে। মুহূর্তেই ঘটে যায় সাংঘাতিক রক্তাক্ত ঘটনা। উল্লাসের মাথা ফেটে রক্তের ফোয়ারা নেমে আসে পুরো বিছানা জুড়ে। তখনই নিজের ভুল বুঝতে পেরে উল্লাসকে বাঁচানোর জন্য ক্যাব বুকিং করে, উদ্দেশ্য হাসপাতালে নিয়ে যাওয়ার। আর সেটা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, আর সেখান থেকে শুরু হয় অরুণিমার জীবনের পতনের অধ্যায়। পুলিশের এনকোয়ারিতে নানা রকম অসঙ্গতি পাওয়াতে অরুণিমার জেল হেফাজত হয়। এই ঘটনা আগুনের স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়ে সমস্ত ইউনিভার্সিটিতে। খবরে যায় বাবা মায়ের কাছে। তারা সমস্ত কিছু ফেলে দৌড়ে আসেন দলবল নিয়ে একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য। ততদিনে আদালতে মামলা শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে জলের মতো টাকা খরচ করে মেয়েকে বাঁচাতে পারলেও ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট করা হয় অরুণিমাকে। তার সার্টিফিকেটে লিখে দেওয়া হয় ভবিষ্যতে কোনো ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন করতে পারবে না, তার পড়াশোনার সেখানেই সমাপ্তি হয়। ওদিকে উল্লাসের মৃত্যু না হলেও কোমাতে চলে যায়। তার নিম্নবিত্ত পরিবারের বাবা মা ছুটে আসে প্রত্যন্ত গ্রাম থেকে একমাত্র ছেলের কাছে, কিন্তু তারা এতটাই গরিব ছিল একমাত্র ছেলের আততায়ীর বিরুদ্ধে আদালতে মামলা চালানোর সামর্থ্য ছিল না। আর ঠিক সেই সময় বিদ্যাধর বাবু তার দলবল নিয়ে উল্লাসের পরিবারকে প্রচুর অর্থ সাহায্য করে। এমনকি তাদের ছেলের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থাও নিজের উপরে নিয়ে নেন। এমন করাতে তাদের উপরে চাপ সৃষ্টি করতে থাকে। তার মেয়ের বিরুদ্ধে উঠে যাওয়া কেস তুলে নেওয়ার জন্য গরিব পরিবারটি বাধ্য হয়। বিদ্যাধর বাবুর কথা মেনে নেওয়া ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না।
জলের স্রোতের মতন অর্থ খরচ করে একমাত্র কন্যাকে বাড়ি ফিরিয়ে আনলেও তার পড়াশোনার সুযোগ সেখানেই সমাপ্ত হয়ে যায়। বছর দুয়েক নিজেকে বাড়ির ভেতরেই বন্দি করে রাখে অরুণিমা। বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছিল তার। পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের থেকে দূরত্ব রাখতে শুরু করেছিল। দীর্ঘদিন একাকী থাকার ফলে কিছুটা হলেও নিজের ভুল বুঝতে পারে, কিন্তু অনুশোচনা তার মনের ভেতরে স্থান পায়নি। বাবা মায়ের কঠোর অনুশাসন মেনে নেওয়া ছাড়া সেই মুহূর্তে তার কাছে কোনো উপায় ছিল না। বাইরের জগৎ থেকে তাকে সম্পূর্ণ নির্বাসনে থাকতে হয়েছিল প্রায় 2 বছর। পিতামাতা বোঝাতেন, এমনভাবে চললে তোকে তো কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তোর মনের ভেতর অপরাধী প্রবৃত্তি জেগে উঠেছে, সেটাকে সংযত করতে চেষ্টা কর। বাড়িতে বসে যদি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস তাহলে কিছুটা মানসিক শান্তি পাবি। তুই এটা কেন ভুলে যাচ্ছিস? একটা ছেলে তোর জন্য এখনও মৃত্যুশয্যায় পড়ে আছে। ভবিষ্যতে সে কোনোদিনও দাঁড়াতে পারবে কিনা সেটাও ঠিক নেই। তার জন্য প্রতি মাসে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এখনও গরিব পরিবারটার কথা একবারও তোর মনে পড়ল না? সম্পূর্ণ মৌন থেকে বাবা মায়ের উপদেশ শুনে যাওয়া ছাড়া অরুণিমার কাছে কোনো উপায় ছিল না। এমন থাকতে থাকতে একদিন বিদ্রোহ করে ওঠে অরুণিমা। আমি বাড়ির ভেতরে এভাবে বন্দী হয়ে থাকতে রাজি আছি, কিন্তু সময় কাটাবো কি করে? পড়াশোনাতে আমার মন বসে না, কিভাবে আমার চলবে? একটু বুঝিয়ে বলো তোমরা। বিদ্যাধর বাবু বলেছিলেন, কি চাস তুই বল, তাহলে ব্যবসা দেখাশোনা কর। মাঝে মধ্যে সেখানে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে। ভবিষ্যতে তোকে এইসব একাই দেখাশোনা করতে হবে, এটা কেন ভুলে যাচ্ছিস? আমরা তোর সাথে সারা জীবন বেঁচে থাকবো না, তোর দায়িত্ব আমাদের উপর নিয়ে কতদিন আমরা থাকবো বল? এত বড় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুই। পরবর্তীকালে সবকিছুই তোকে দেখে শুনে নিতে হবে, সেটা এখন থেকে শুরু করে দিতে পারিস তো? আমি কি করব? আমার যে কিছুই ভালো লাগে না। তোমার ব্যবসা তোমার ম্যানেজারদের দিয়ে যেমন চালাচ্ছ তেমনই চালাও, আমার কোনো আপত্তি নেই। আমি ওই সব কিছুরই দায়িত্ব নিতে পারবো না। এক কাজ করো না বাবা, আমার বিয়ে দিয়ে দাও। কথাটা বলে থমকে গেছিল কিছুক্ষণের জন্য। ঠিক তখনই বাবা মা চমকে উঠে বলেছিলেন, তোকে বিয়ে দিলে তুই শ্বশুরবাড়ি যাবি? সেখানে কটা দিন থাকবি তুই ভেবে দেখেছিস? তাছাড়া এই বিষয় সম্পত্তিগুলোর কি হবে? মিষ্টি হেসে অম্লান মুখে বলেছিল, পরের বাড়ি আমি কেন বউ হয়ে যাব? এমন একটা ছেলে দেখো যে ঘর জামাই হয়ে থাকবে, তাকে নিয়ে আমি ভালো থাকবো বাবা। সেই ছেলেটি সবকিছু দেখাশোনা করবে পরবর্তী সময়। আমি কেবল সেই ছেলেটিকে নিয়েই থাকবো, সেই হবে আমার খেলার সঙ্গী। একটা কথা বলবো, কিছু খারাপ ভেবো না, তোমরা মা বাবা হলেও বাধ্য হচ্ছি। বিদ্যাধর বাবু চমকে উঠে বলেছিলেন, মানে একটা ছেলেকে তোর খেলার জন্য সাথী প্রয়োজন? ততটাই জোরে হেসে উঠে বলেছিল অরুণিমা, হ্যাঁ প্রয়োজন, খুব প্রয়োজন। কেননা আমি আর একা থাকতে পারছি না, এটাই সত্যি কথা। তোমরা খারাপ ভাবো কিংবা ভালো ভাবো তাতে আমার কিছু যায় আসে না। আমার প্রয়োজন একটি সুস্থ সবল যুবক। তাকে ঘর জামাই করে নিয়ে এসো। তার কোনো শিক্ষা দীক্ষা না হলেও চলবে, কেবল তাকে শক্তপোক্ত পুরুষ হতে হবে। আমি তার সাথে নিজেকে মানিয়ে নেব। তোমরা তাকে শিখিয়ে দেবে তোমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে সামলাতে হয়। আমি শপথ করে বলছি, তেমন একটি পুরুষকে নিয়ে এসো আমার জন্য, যে আমাকে ভালো রাখতে পারে। আমার আর কিছু প্রয়োজন নেই। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।